বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। অতিরিক্ত যাত্রী চাপে টিকিট কেটে ট্রেনে চড়তে পারছেন না অনেকে। মহাসড়কে গাড়ির চাপ। শেষ সময় জমে উঠেছে পশু বেচাকেনা। সক্রিয় হচ্ছে কয়েকটি প্রতারক চক্র। চায়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে লুটে নিচ্ছেন ব্যবসায়ীদের সর্বস্ব। ঘুমের ট্যাবলেট দিয়ে তারা আপনার অজ্ঞান করেও যে আপনার ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে নেয়, এমন একজনকে আমরা ইতিমধ্যে আগে থেকেই ইনফরমেশন ভিত্তিতে আমরা ধরে ফেলেছি। হজযাত্রীর পদচারণায় মুখর সৌদি আরবের আরাফাত ময়দান। শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা, কাল পরশু কোরবানি। অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না বললেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। এবং সরে গেছে মিয়ানমার যুদ্ধ জাহাজ, শোনা যাচ্ছে না গুলির শব্দ। বিকল্প পথে সেন্ট মার্টিন চলাচলে ভোগান্তিতে স্থানীয়রা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি রানা ইসলাম। এবারে বিস্তারিত। একদিন বাদেই পবিত্র ঈদ উল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে নগরবাসী। শেষ সময় রাজধানী বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও ট্রেনে চড়তে পারছেন না অনেকে। আর বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। নিয়াজ মোর্শেদ ও শাহাদাত নিশাদের সহায়তায় মাজহার ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সোমবার দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। এতে বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সুযোগ বুঝে টিকিট কালোবাজারির অভিযোগ করেন যাত্রীরা। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে আর কি। আউটে টিকিট বিক্রি করে তো ওনারা, এটা হলো সমস্যা। ওনাদের সিস্টেমটা ভালো না। অনেক ভালো লাগছে, একটু কষ্ট করে হলো টিকিটটা পেয়েছি, এখন ভালো লাগছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন কালোবাজারির সুযোগ নেই, ভোগান্তি কমাতে চেষ্টা করছেন তারা। ভাড়া আমাদের নির্ধারিত ভাড়া 320 টাকা, আমরা অতিরিক্ত ভাড়া নেই না। এদিকে ঘরে ফিরতে কমলাপুরেও ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সন্ধ্যার পর থেকে বেশিরভাগ ট্রেন বিলম্বে পৌঁছায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। অতিরিক্ত যাত্রী চাপ থাকায় টিকিট কেটেও ট্রেনে চড়তে পারেননি অনেকে। আবার অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে। ট্রেন এখন আসে নাই, কখন আসবে বলতে পারতেছি না, উপর থেকে জানাইও নাই আমাদের। 8টা বাজে এখনো ট্রেন ঢোকে নাই, ছাড়বে কখন তাও জানি না। যদি সঠিক সময়ে ছাড়ে তাহলে আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য অনেক ভালো হবে। আর সন্ধ্যার পর থেকে যাত্রী চাপ বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। তবে সবার মাঝে ছিল বাড়ি ফেরার উচ্ছ্বাস। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর রাজধানীর পশুর হাট। হাটে বড় আকারের গরুর চাহিদা কিছুটা কম হলেও মাঝারি ও ছোট গরু বিক্রি হচ্ছে বেশি। তবে খাদ্যের দাম ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে এবার বড় গরুতে লোকসানের আশঙ্কায় ব্যাপারীরা। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ক্রেতা বিক্রেতার এ দর কষাকষি রাজধানীর তেজগাঁও গরুর হাটে। তবে সহজেই হিসাব মিলছে না কারোরই। দাম তো এখনো ছাড়তেছে না পাইকাররা। জায়গাটা আমি বেশ চাই, কিন্তু করা দাম করে 1.5 লাখ আগায় না জায়গা। হাটে তুলনামূলক ছোট গরুর চাহিদা বেশি, তাই বড় গরুর ব্যাপারীদের কথায় হতাশার ছাপ। আমরা চাইতেছি কিন্তু আমরা সেরকম আমার মন মতো হইতেছে না। আমার খাতিরে ধরেন যে গরুটা 5 আশা করেছিলাম, 4.5 দাম উঠেছিল, কিন্তু এখন বলতেছে 4। আমাদের এক্সপেকটেশন ছিল যে গরুটা হয়তো 5 লাখ বা 5.5 লাখ বিক্রি হবে। এখন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের বেশি দাম হচ্ছে না। ক্রেতা বিক্রেতা এবং গরুর নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ইজারাদাররা। আমাদের ভলেন্টিয়ার আছে মাঠে পর্যাপ্ত পরিমাণ। কোনো রকম আমরা বারবার মাইকে অ্যানাউন্স করি কারো দেওয়া কোনো খাবার জন্য ওনারা না খায় এই দিকে। এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ওনারা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে সারাক্ষণ পর্যবেক্ষণ করতেছে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সবচেয়ে পুরা সিসি ক্যামেরার দ্বারা ওনারা এটা পর্যবেক্ষণ করতেছে। রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলীতেও বড় গরুর চাহিদা তুলনামূলক কম বলে জানান ব্যাপারীরা। ফলে লোকসান আশঙ্কা করছেন তারা। যে খরচ হয় তাতে গরুতে লস হবে, অর্ধেক লস হবে। দাম নেই, বড় গরুর কোনো দাম নেই, কাস্টমার নেই। বড় গরুর কাস্টমার খুবই কম,
যে দুই একজন আসতেছে তাও সেরকম কথা বলে না। আর ক্রেতারা বলছেন সময় থাকায় এখনো গরু ছাড়ছেন না ব্যাপারীরা। গরু আছে যথেষ্ট, ছাগলও আছে যথেষ্ট, কিন্তু দাম অনেক বেশি। ছাগল, দুম্বা সহ নানা ধরনের কোরবানিযোগ্য পশু উঠেছে গাবতলী হাটে। ঈদের আগে সব বিক্রি হবে বলে আশা করছেন ব্যাপারীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে কয়েকটি প্রতারক চক্র। চায়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে লুটে নিচ্ছেন ব্যবসায়ীদের সর্বস্ব। এরই মধ্যে এসব চক্রের সদস্যদের গ্রেফতার সহ ব্যবস্থা নিতে শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে একদিকে যেমন জমে উঠেছে বেচাকেনা, অন্যদিকে সক্রিয় হতে শুরু করেছে প্রতারক চক্রের সদস্যরা। নানা কৌশলে ব্যাপারীদের সঙ্গে প্রতারণা করছে তারা। এক্ষেত্রে তাদের টার্গেট নগদ টাকা লুটে নেওয়া। এ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন রমনাজনের ডিসি। চায়ের সাথে তারা কিছু ঘুমের ট্যাবলেট দিয়ে তারা আপনার অজ্ঞান করেও যে আপনার ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে নেয়। এমন একজনকে আমরা ইতিমধ্যে আগে থেকেই ইনফরমেশন ভিত্তিতে আমরা ধরে ফেলেছি এবং সে স্বীকার করেছে তার কাছ থেকে আমরা কিছু ল্যাপটিক বা ওই যে ঘুমের যে ওষুধগুলি এবং চায়ের যেগুলিতে চা বিক্রি করে এগুলো আমরা জব্দ করেছি। এছাড়াও বড় টাকার বান্ডেলের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে ছোট টাকার নোট। এতে নিজের অজান্তেই বড় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। টাকা নিয়েছে, হয়তো ব্যবসায়ী যিনি অসতর্ক ছিলেন ওনাকে ছেঁড়া বা অন্য টাকার কম টাকার একটি বান্ডেল ধরে দিয়ে আসল টাকা ওনাকে দেওয়া হয়নি বলে উনি অভিযোগ করেছেন। এখন উনি ফর্মালি অভিযোগ করলে আমরা বিষয়টি মামলা নিয়ে আমরা এটা তদন্ত করব। অভিনব এসব প্রতারক চক্রের সদস্যদের ধরতে রাজধানীর বিভিন্ন হাটে কাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা। বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও নিরাপত্তা চৌকি। এক্ষেত্রে নগদ টাকা লেনদেনের সময় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। আজ ৯ জিলহজ, পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত আরাফাত ময়দান। নামিরাহ মসজিদ থেকে বাংলাদেশ স্থানীয় সময় বিকাল ৩টার দিকে হজের খুতবা পড়ান পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। চোখের জলে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হাত তুলে প্রার্থনা করেন হাজিরা। লুৎফুর কবির রিপোর্টে থাকছে বিস্তারিত। মাথার উপর ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা নিয়ে শনিবার আরাফাতের ময়দানে সমবেত হন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সকাল থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হয়ে ওঠে আরাফাত ময়দান। আরাফাতের ময়দানে হাজিরা আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা ও পাপ মোচনের জন্য চোখের জলে দুহাত তুলে দেন। পবিত্র হজে খুতবা দেওয়ার আগে নামিরা মসজিদে জোহর নামাজে ইমামতি করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। খুতবায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য রহমত কামনা করে দোয়া করেন তিনি। আরাফাতের পর রোববার 10 জিলহজ হাজিরা মুজদালিফায় যাবেন। আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কুরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবাঘর। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবছর মুসল্লিদের সুবিধার্থে রাখা হয়েছে পানির ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না।
বলেন, বিএনপির শাসনামলে সার বিদ্যুতের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে কেবল জনগণের ভোট চুরি করে নাই, কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টার। পয়লা আষাঢ় থেকে 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। শনিবার সকালে গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগের সেরা 25 জন নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে কৃষি গবেষণা। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কথা হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পরিবেশ রক্ষায় উপমহাদেশে দলীয়ভাবে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। নগরায়নের ফলে কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করব, কারো কাছে হাত পাততে হবে না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক ৭৪-এর মতো কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র করছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কুরবানিতে নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কি হচ্ছে সেন্ট মার্টিনে? টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নিয়মিত কারা ছুটছে গুলি, কিংবা মায়ানমারের জলসীমার ভেতর হঠাৎ বিভিন্ন ধরনের জাহাজগুলোই বা আসছে কোথা থেকে? এমন সব প্রশ্নও ঘুরপাক খাচ্ছে কক্সবাজারের স্থানীয়দের মাঝে। তবে প্রশাসন বলছে, পার্শ্ববর্তী দেশে যেহেতু যুদ্ধাবস্থা চলছে, তাই এদেশের নাগরিকদের নিরাপত্তায় আপাতত বিকল্প পথ ব্যবহার করা হয়েছে সেন্ট মার্টিন। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ দে। সেন্ট মার্টিন থেকে কাজ সেরে ট্রলারে চেপে টেকনাফ ফিরছিলেন আলী জোহর নামের এই যুবক। সেখানেই মিয়ানমার অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। আলী জোহর জানাচ্ছিলেন, যারা গুলি ছুড়েছেন তারাও কাঠের ট্রলারে ছিলেন। সেন্ট মার্টিন থেকে আসার পথে আমরা যখন নাইখুংদি এলাকায় আসি তখন আমাদের ট্রলারে গুলি এসে পড়ে। যারা গুলি করছিল তারাও দূরে ট্রলারে ছিল। এরপর আমার পায়ে গুলি এসে পড়লে আমি আর কিছু জানি না। স্থানীয় বেশ কয়েকটি সূত্র বলছে, গুলি ছোড়া এলাকাটি এখন সেদেশের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে এবং বাংলাদেশি ট্রলারের উপর গুলি ছোড়ার ঘটনাও ঘটিয়েছে তারা। এদিকে গেল 1 সপ্তাহেরও বেশি সময় ধরে টেকনাফের নাপনদ ও সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমার সীমান্তে অবস্থান করছে এমন কয়েকটি জাহাজ। সেন্ট মার্টিনের স্থানীয়রা জানান, এমন জাহাজ তারা আগে কখনো দেখেননি। তাদের দাবি, এসব জাহাজ থেকে গোলা ছোড়া হয় মিয়ানমারের দিকে। মায়ানমারের জাহাজগুলো দেখা যাচ্ছে আগে কোনো সময় দেখি নাই, এই যে এবারে দেখতেছি। এখন তো বর্তমান 4টা মতো দেখা যাচ্ছে। এমন উদ্ভুত পরিস্থিতিতে নিয়মিত রুটে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন যোগাযোগ। এতে করে স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। 7-8 দিনের ভিতরে এখানে এরা ঢুকছে আমরা দেখা যাচ্ছে।
আর এই জাহাজগুলি আমাদের ওখানে টেকনাফ থেকে যাইতে গেলে আমাদের অনেক বই লাগে। সীমান্ত রক্ষায় থাকা বিজিবি ও কোস্টগার্ড এ বিষয়ে কথা না বললেও জেলা প্রশাসন বলছে পার্শ্ববর্তী দেশে যেহেতু যুদ্ধ অবস্থা চলছে তাই এদেশের নাগরিকদের নিরাপত্তায় আপাতত বিকল্প পথ করা হয়েছে সেন্ট মার্টিন যোগাযোগে। এই যুদ্ধ অবস্থার জন্য কিন্তু সিকিউরিটি কনসার্নে আমাদের মানুষের নাগরিকের জীবনের চেয়ে বড় কিছু নেই আমাদের কাছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তাদের কথা চিন্তা করে এমনটি করছি আমরা। ইট ডাজন্ট মিন আমরা তাকে ছেড়ে দিয়ে এরকম আসে এমন বিষয় নয়, কিন্তু একদম এটা হচ্ছে অনলি সিকিউরিটি কনসার্নে আমরা সেফ রুট ইউজ করার চেষ্টা করছি। এছাড়াও বর্তমান পরিস্থিতি উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে জানিয়ে সরকারি এই কর্মকর্তা বলেন সমস্যার কিছু নেই, সেখানে বিজিবি কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। রাষ্ট্রভার আমরা জানিয়েছি, আমরা মিনিস্ট্রি লেভেলে জানিয়েছি বিষয়টা কি, ইনফ্যাক্ট তাদের লেভেলের উপরে কথা হয়েছে। সেন্ট মার্টিন আমাদের অংশ এভাবে আছে, কোনো সমস্যা নেই, রেগুলার যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, কোনো বিচ্ছিন্ন কোনো অসুযোগ এখানে নেই। আসলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর কক্সবাজার ও টেকনাফের বিকল্প পথ দিয়ে গেল বৃহস্পতিবার থেকে যাতায়াত ও মালামাল নেওয়া শুরু হয়েছে সেন্ট মার্টিনে। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। দুপুরে ধানমন্ডিতে ব্রিফিংয়ে তিনি দাবি করেন এবারে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। বিস্তারিত থাকছে সাবিনা মজুমদারের রিপোর্টে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ এবং সীমান্তের ওপার থেকে ছোড়া গুলির কারণে প্রায় 10 দিন ধরে সেন্ট মার্টিনের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে নাফ নদীর ওপারে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে মিয়ানমার। এমন পরিস্থিতিতে বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্য পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে তিনি বলেন মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। ঈদুল আজহায় সড়ক পরিস্থিতি নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। জানান পশুর হাট ও পশুবাহী ট্রাক বেশি থাকায় কিছুটা অস্বস্তি থাকলেও সার্বিক ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। এই ঈদটা একটু ভিন্ন, এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট, এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না, যানজটের জন্য। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন জাতিসংঘ এখন নখ দন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের কথা ইসরায়েল শোনে না, বড় দেশগুলো মানে না। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখ দন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে, তাদের কথা ইসরায়েল শুনে না। তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারকে কিছু না বলা, কোনো ব্যবস্থা না নেওয়া সরকারের নতজানু আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনরা জাতিকে মিথ্যা বলে বোকা বানাতে চাইলেও দীর্ঘ সময়ের জন্য তা করতে পারবে না বলেও দাবি মির্জা ফখরুলের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। প্রকৃতপক্ষে 16 জুন দেশকে সংবাদপত্রবিহীন দেশে পরিণত করা হয়। আলোচনায় বক্তারা বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের কেউ নিরাপদ নয়। আমরা কেউই নিরাপদ নই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে
গণতন্ত্র নিরাপদ না হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকারকে সরাতে না পারলে দেশের কোনো কিছুই ঠিক হবে না। এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপি আপাদ মস্তক সবটা কি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। এটা একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর, সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে, এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না। সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে উত্তেজনার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলতে পারি। এই যে নত জানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটার কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার এই রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসি। কারণ ওদের কাছে কি আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সহজ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে তরুণদেরও। আপনার কৃষ্টি, আপনার যে ধর্মবোধ, আপনার যে রাষ্ট্র চেতনা, সবকিছুকে পরিবর্তন করতে চায় তারা। তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। একের পর এক বের হয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের দখল বাণিজ্য। এবার সামনে এলো সাতক্ষীরা ইটভাটার সাথে বোনাসখাল দখলের তথ্য। নির্যাতন চালিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখল করে নেন বেনজির বড় শালক মির্জা আনোয়ার পারভেজ। এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি ভুক্তভোগী আশরাফুজ্জামান হাবলু। এবার প্রধানমন্ত্রীর কাছে চাইছেন বিচার। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখে পানি, মনে ভয় আর আতঙ্ক। চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের কাছে কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি। ভয় কাটিয়ে মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটি বেনজিরের শ্বশুরবাড়ি। ক্রসফায়ারের ভয় দেখিয়ে হাবলুর ইটভাটা দখল করেন বেনজির শালক মির্জা আনোয়ার পারভেজ। ইটভাটা ফিরে পাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তি চান তিনি। মির্জা আনোয়ার পারভেজ ওখান থেকে বলে দেয় যে ওকে পায়ে রশি বেঁধে চিমনির উপরে উঠাইয়ে ক্লিন চিমনিতে চিমনিতে বেঁধে ওখান থেকে ফেলে ওরে মার, তারপর বাকিটা আমি দেখছি। এইভাবে যে আমাকে জীবন নাশের হুমকি দেয়। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির ওপর নিউ আলিপুর ব্রিক্স নামের ইটভাটা। বেনজির ইস্যু সামনে আসায় সাইনবোর্ড সরানো হলেও নথিপত্রে মালিকানা হিসেবে নাম রয়েছে মির্জা আনোয়ার পারভেজের। মালিকানার কথা স্বীকার করলেও দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার বোনের হাজবেন্ড থেকে আইডি সাহেব অনেক আগে রিটায়ার করেছে। ওখানে ওই ইট ভাটার সঙ্গে আমার সামান্যতম এখন পর্যন্ত কোনো কাগজে কলমে কোথাও ইনভলভমেন্ট নাই। ভাটা ম্যানেজার জানান আনোয়ার পারভেজের কোনো বিনিয়োগ নেই, সম্প্রতি বদল হয়েছে মালিকানা। প্রোপাইটার মির্জা আনোয়ার পারভেজ এটা আগ থেকে ছিল, ঠিক আছে, কতদিন আগ থেকে ছিল এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। মির্জা আনোয়ার পারভেজের সহযোগী টুটুল মেম্বার ও মুকুল সব অভিযোগ অস্বীকার করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পারভেজ সাহেব ভাটাটা জোর করে লিখে নেয়, তো সেই সময় একটা অভিযোগ কেন থানায় করেনি? এদিকে হাবলুর সাথে সাথে মন্টু নামেও আরেক ভুক্তভোগীও চান পারভেজ ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
2018 সালে ইটভাটাটির অবস্থানগত ছাড়পত্র নেন হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজির শ্যালক পারভেজ। ইটভাটার পাশের খালও দখলের অভিযোগ থাকায় 2023 সালে 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আমরা তাদেরকে নোটিশ করি যে আপনি এই বাঁধ অপসারণ করেন এবং তারপর থেকে এটার নবায়ন দেওয়া হয়নি, নবায়ন স্থগিত করে রাখা হয়েছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে এই ইটভাটা। ম্যানেজার জানান বাবলু, চান্দু, টুটুল, বাদশা ও মুকুল পরিচালনা করছে ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় একের পর এক ব্যাংক লুটের ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদারে নেই কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ। সর্বশেষ বগুড়ার আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা সিন্দুক কেটে 29,40,000 টাকা লুটের ঘটনায় কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতদের আসামিদের করে মামলা করলেও এর তদন্ত নিয়ে সন্দিহান তারা। এর আগে এনআরবিসি ব্যাংক লুটের ঘটনায় মামলা করা হলেও আসামিরা রয়ে গেছে অন্ধকারেই। এই দুই লুটের ঘটনা একই অপরাধী চক্রের কিনা তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। তবে জেলায় একের পর এক ব্যাংক চুরি ঘটনায়, ডাকাতি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। বিস্তারিত বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। বগুড়ায় গেল 5.5 মাসে জেলার 3টি ব্যাংকে হানা দিয়ে একটিতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হলেও 2টি ব্যাংকের উপশাখা থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়েছে প্রায় 38 লাখ টাকা। ওই দুই ব্যাংকের সিসিটিভি ফুটেজে অর্থ লুটের সময় দুর্বৃত্তদের দৃশ্য ধরা পড়লেও কাউকেই এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় প্রথমে সদরের এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল উপশাখা ও সর্বশেষ শহরের মাটিডালি বিমান মোড় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ধরন ও ভবন বাছাইয়ের কৌশল অনেকটা একই রকম। এই দুটি ঘটনা কোনো সংঘবদ্ধ চক্রের সুপরিকল্পিত ছক কিনা তাও ভাবাচ্ছে সকলকে। চক্রটা কে বা কারা, এখানে কি ব্যাংক কর্মকর্তারা জড়িত না বাইরের আদার্স কেউ জড়িত, এটা আসলে আমাদের ফাইন্ড আউট করা দরকার। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের জানার অধিকার রাখি যে আমরা যে টাকাগুলো ব্যাংকে রাখা হচ্ছে, এই টাকাগুলো এইভাবে যে ছিনতাই হচ্ছে, এর পিছনে আসলে চক্রটা কি। গ্রাহকদের থেকে নানা সুবিধা নেওয়ার পরেও ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিকেই দোষারোপ করছেন সাধারণ মানুষ। ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের শাখা দিচ্ছেন, উপশাখা দিচ্ছেন, কিন্তু আমাদের পাবলিকের সার্ভিস চার্জও কাটে দিচ্ছেন। তারপরেও এখানে নৈশ প্রহরী তারা রাখবে না কেন? অতীব তাড়াতাড়ি এই ব্যাংক শাখাগুলোতে নৈশ প্রহরী রাখার ব্যবস্থা করা হোক অনন্ত বিলম্বে তাড়াতাড়ি। আর প্রতিটি লুটের ঘটনার পরেই লুকোচুরি খেলা শুরু করেন ব্যাংকের দায়িত্বপ্রাপ্তরাও। দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেন দায় ছাড়া বক্তব্য। অনেকে আবার ক্যামেরা দেখেই তাড়াহুড়ো করে ঘটনাস্থল ত্যাগ করেন। আপনারা কেউ জড়িত যেতে পারেন না, বলেন বলেন। জি বলেন। আমরা আসলে এই বিষয়ে কোনো সঠিক তথ্য জানি না, সবকিছু পুলিশের কাছে আছে, আপনারা পুলিশের কাছ থেকে জেনে। গতকাল রাতে একটা সংঘটিত চুরি সংঘটিত হয়েছে, এটা পুলিশ টিম আসছে, ক্রাইম টিম আসছে। কখন হয়েছে, কিভাবে হলো, আপনি টের পেলেন? কতটা আমরা বুঝতে পারবো, সকালবেলা এসে দেখে যাই ঘটনা। কত টাকা চুরি গেছে আপনাদের? এটা এখন দেখতে হবে, আমাদের দেখি তারপরে বলতে হবে। পুলিশ বলছে ব্যাংকগুলোকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিরাপত্তা ঘাটতি দেখিয়ে দিলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানায় জেলা পুলিশ। এই বিষয়গুলো ওনাদেরকে বারবার আমরা এসপি অফিসে ডেকে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এসপি স্যার সুদীপ চক্রবর্তী ডিএম স্যার ওনাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কার কোথায় দুর্বলতা রয়েছে, ল্যাকিং রয়েছে সিকিউরিটির ক্ষেত্রে। তারপরে যদি ওনারা এইগুলি ক্ষতি সহকারে না দেখেন, এটি খুবই দুঃখজনক। 14টি টিম এখন কাজ করছে, ঈদ কেন্দ্রিক আমাদের ডিবি টিম, ফুড প্যাট্রোল টিম, পর্যাপ্ত পরিমাণ আমাদের পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে। দ্রুত চিহ্নিত আসামিদের শাস্তির আওতায় আনা সহ ব্যাংকের শাখা ও উপশাখায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিরাপদ রাখা হবে মেহনতি মানুষের কষ্টার্জিত সঞ্চয়, এমন প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। ঈদ এলেই যেন প্রাণঘাতী হয়ে ওঠে ঢাকা বরিশাল এবং খুলনা বরিশাল মহাসড়ক। যাত্রীর চাপের সঙ্গে বাড়ে দুর্ঘটনার সংখ্যা। এতে প্রাণ যাবার সঙ্গে হতাহত হয় অনেকে। তাই ঈদ যাত্রার আনন্দের বদলে এসব রুটের যাত্রীদের মাঝে কাজ করে আতঙ্ক। তবে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা বলছে দুর্ঘটনা রোধে নিজ নিজ জায়গা থেকে কাজ করছে তারা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল রুটে যাত্রীদের প্রথম পছন্দ সড়কপথ। তাই ঢাকা বরিশাল মহাসড়কে বেড়েছে বাসের সংখ্যা। অন্যদিকে দক্ষিণের সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম বরিশাল খুলনা মহাসড়ক।
ঈদ উপলক্ষে এই দুই মহাসড়কেই বেড়েছে পরিবহনের সংখ্যা, কিন্তু পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনাও। পরিসংখ্যান বলছে গত বছর রোজা ও কোরবানির ঈদের আগে পরের 2 সপ্তাহ মিলিয়ে মোট 30 দিনে দুই মহাসড়কে ঝরেছে 43 প্রাণ। অনেক বেশি আতঙ্ক কাজ করে, কিন্তু তবুও বাড়িতে যেতে হয়, যেহেতু বাড়িতে মা বাবা আছে তাদেরকে দেখতে যেতে হয়। ঈদের সময় যে যানজটটা বেশি বাড়ে, তখন আমাদের শহরের নিরাপত্তাটা খুব দরকার। গাড়িতে যখন আমরা উঠি তখন খুব আনন্দ বোধ করি, বাট যখন গাড়ি স্টার্ট হয় বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের টেনশন ফিল করে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নানা কারণে ঈদ মৌসুমে বাড়ে দুর্ঘটনা। আমরা গতবার চেষ্টা করেছি এই 3 হুইলার মহাসড়কে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য। আমরা আংশিক অর্থে সফল হয়েছি, বলবো না যে পুরোপুরি সফল হয়েছি, বাট আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। তবে চলতি ঈদ মৌসুমে এসব সমস্যা দূর করে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা 3 হুইলারগুলো আমরা হাইওয়ে রোডে চলতে দিচ্ছি না। আমরা তারপরে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা অদক্ষ চালক যেন গাড়ি চালাতে না পারে সেই ব্যাপারটা আমরা দেখছি। চলতি বছরের রোজার ঈদে এই দুই মহাসড়কে ঝরেছে 24 প্রাণ। কোরবানির ঈদ যাত্রার প্রথম 2 দিনে মৃত্যু হয়েছে 5 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি।